হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়ে আপনার রেসপন্সটা বেশি ফোনেই যাবে, আমরা সময়টা বেশি ফোনেই পাবেন, ফোন দিয়েই যাবে। লিঙ্কডইনেরটা আসবে না, হ্যাঁ, কিন্তু আপনি ইয়াতে করতে পারবেন, ইনস্টাগ্রাম করতে পারবেন, টুইটার ফলো না একসাথে করতে পারবেন। ওকে, গত ক্লাসে আমরা হচ্ছে ফিচার ইমেজ পর্যন্ত দেখছিলাম, তাই না? তারপর হচ্ছে পেজ থেকে জেনারেলে সবাই যান, মানে একটাই অপশন। পেজের মধ্যে কমেন্টস থাকবে কিনা, সাধারণত পেজের মধ্যে কোনো কমেন্টস থাকে না। তারপরে যদি কোনো ক্রেজি ক্লায়েন্ট চায় হ্যাঁ যে আমার পেজের মধ্যে কমেন্টস থাকতে হবে, তাহলে দিয়ে দেবেন অপশন, ঠিক আছে? তারপর হচ্ছে 404 এরর পেজ, আমরা কোনো কিছু না পাইলে কি আসে? 404 নট ফাউন্ড। এরকম একটা ইমেজ শো করে, এই আইকন শো করে। আর আমরা চাইলে আমরা বি থিমে যেটা করতে পারবো, যে সুযোগটা দিচ্ছে বি থিম, আমরা চাইলে এরর পেজের জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করতে পারি। ধরেন যদি কোনো কন্টেন্ট খুঁজে না পায় ইউজার, সে যদি নট ফাউন্ড পেজটা পায়, তাহলে কিন্তু সে আমার ওয়েবসাইটে কি ডিমোটিভেট হবে না, সে কিন্তু পরবর্তীতে আমার সাইট ভিজিট নাও করতে যেতে পারে, তাই না? এই জন্য আমরা যেটা করতে পারি, কারণ আমার ওয়েবসাইটটা যদি কোনো ব্লগ রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে অথবা অন্য একটা পেজ ক্রিয়েট করে দিব। যদি কোনো পেজ সে খুঁজে না পায়, তাহলে ওই পেজটা শো করবে। আইকন তো সিলেক্ট করাই আছে, তাহলে আইকন আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে কোনো কন্টেন্ট যদি সে খুঁজে না পায়, তাহলে ওই পেজটা শো করবে। তাহলে কি হবে? ইউজার এরর পেলো না, অন্য কন্টেন্ট পেলো, এটা কিন্তু তার কাছে কিন্তু খারাপ লাগবে না। সেই ইউজার ধরে রাখার টেকনিক। হ্যাঁ, আবার আরেকটা কাজ করতে পারি আমরা, যদি আমরা কোনো ই কমার্স সাইট করি, তাহলে সে একটা প্রোডাক্ট সার্চ করছে, সেই প্রোডাক্টটা সে খুঁজে পায় না, এবার সিমিলার আরও কিছু প্রোডাক্ট আমরা আরেকটা পেজে রেখে দিতে পারি, তাহলে আমার সেই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেইটা পায় না, এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে, সে সেটা কিনতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এটা আরও ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন লাইভ কোনো সাইটে কাজ করবো, ধরেন কোনো একটা এক্সিস্টিং ওয়েবসাইট, যে ওই ক্লায়েন্টের আগেই ছিল ওয়েবসাইটটা, সে হয়তো রিবিল্ড করাচ্ছে অথবা সে কোনো কিছু চেঞ্জ করাচ্ছে আমাদেরকে দিয়ে, ওই সাইটে অবশ্যই কি ইউজার রেগুলার থাকবে। তাহলে আপনি যদি চেঞ্জ করেন, ইউজার যদি আসে এক এক সময় এক এক জিনিস দেখে, ভাঙা ডিজাইন দেখে, তাহলে কিন্তু তার ইউজারের ইয়া কমে যাবে। তো যখন আমরা কাজ করবো এই ধরনের সাইটে, তখন অবশ্যই আন্ডার কনস্ট্রাকশন মোডটা অন করে নেব, যেখান থেকে আন্ডার কনস্ট্রাকশন অন করে নিতে হবে। আচ্ছা, আপনি আন্ডার কনস্ট্রাকশনটা অন করে সেভ চেঞ্জ দেন। সেভ চেঞ্জ দিয়ে আপনার হোম পেজটা দেখেন। আচ্ছা, হোম পেজে আসার পরে আবার চলে যান ড্যাশবোর্ডে, ব্যাক এন্ড থেকে অন্য পেজ দিয়ে ড্যাশবোর্ডে গিয়ে এটা লগ আউট করেন আপনার এই ওয়ার্ড পেজটা। ড্যাশবোর্ড থেকে লগ আউট করেন, লগ আউট করে হোম পেজটা আবার রিলোড দেন। আসছে আমার হোম পেজ, হোম পেজ কি আসছে? কামিং সুন মোড অন হয়ে গেছে। শুধুমাত্র আমি লগ ইন থাকা অবস্থায় আমার পেজগুলো দেখতে পারবে, এছাড়া কিন্তু দেখা যাবে না। অর্থাৎ শুধুমাত্র অ্যাডমিন দেখতে পারবে, অন্য ইউজাররা দেখতে পারবে হোম পেজ, অন্যান্য পেজ, সব পেজ। আমরা আবার লগ ইন করি। তো আমাদের এই কামিং সুন পেজটাও আমরা কাস্টমাইজ করতে পারবো। দেখেন এখানে অপশন আছে। আমরা মাত্র শুরু করছি, বেশিক্ষণ হয় নাই। তবে নেক্সট ক্লাস থেকে আমরা একটু প্রবলেম দেখি, প্রবলেম আমরা চেষ্টা করবো আগে যেন রণানোর জন্য। কারণ এখানে আবার আমরা জরিমানা সিস্টেম করা হয়েছে, লেট করে আসলে জরিমানা দিতে হবে। আচ্ছা, তো আন্ডার কনস্ট্রাকশন পেজের আমরা টাইটেল দিতে পারবো, যে এখানে যে শো করতেছে কামিং সুন, এটা হচ্ছে যেটার কারণে এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানে আলাদা টেক্সট নিয়ে আসতে পারবো এবং সাইটটা
কখন লঞ্চ করবে দেখেন এখান থেকেও সেই ডেটটাও দিয়ে দেওয়া যায়। ধরেন আমি কাজ করতেছি 2019-এর ডিসেম্বরের 30 তারিখে সেটা লঞ্চ হবে, সেই ডেটটা দিয়ে আমি যে সেভ দিই এখানে কাউন্ট ডাউন দেখাবে। লগ আউট থাকলে দেখাবে না, অন্য কেউ দেখতে পাবে। হ্যাঁ ওইটা সবসময় লগ ইন হবে। এই যে দেখেন আমি এখন একটা মানে ডেটটা দিতে হবে কি সামনের ডেট, তাহলে এই যে দেখেন কাউন্ট ডাউন হচ্ছে 104 দিন পরে সেটা কি লঞ্চ হবে সাইটটা। আমরা টাইম জোন সিলেক্ট করতে পারবো যে কোন টাইম জোনে সেটা কাউন্ট ডাউন হবে। এই যে লঞ্চ ডেটে এখানে ডেট দিয়ে দিচ্ছে হচ্ছে ডিসেম্বরের 30 তারিখে সেটা লঞ্চ হবে, ডেট দিলে কাউন্ট ডাউন হবে। এবং কন্ট্যাক্ট ফর্ম যদি আমি এখানে রাখতে চাই যে আমার এখানে ধরেন আমার একটা ইউজার ঢুকলো, সে আমার সাথে কোনো একটা ইমার্জেন্সি গেছে, সে আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছে, তো আমি একটা কন্ট্যাক্ট ফর্ম রেখে দিতে পারি, তার সাথে তার যে মেসেজটা থাকবে সে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আমাদেরকে মেল করতে পারে। তো কন্ট্যাক্ট ফর্ম আমরা এখন এখানে কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করলে আমাদের শর্টকট দিয়ে একটা কন্ট্যাক্ট ফর্ম 7, সেই শর্টকটটা এখানে জাস্ট পেস্ট করে দিলেই ওইখানে একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। এছাড়া আমরা যদি চাই যে আমার কামিং সুন পেজটা আমার মতন করে আমি সাজাবো, আমরা একটা পেজ ক্রিয়েট করে যে এখানে কাস্টম পেজ থেকে সেটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ এখানেই দেখাবে। ধরেন যেটা নিচে শো করবে কন্ট্যাক্ট ফর্ম, এই যে কাউন্ট ডাউনের নিচে, হ্যাঁ মেল যদি কেউ কন্ট্যাক্ট যদি কেউ করতে চায় সেই কন্ট্যাক্ট ফর্ম এই ফর্মের মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, তারপর আমরা ফুটারে যাই, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ওয়েবসাইটের। করতে হবে অন করে, আপনার লগ ইন করা থাকা অবস্থায় আপনি দেখতে পাবেন, লগ ইন না থাকলে আর দেখতে পাবেন, এরকম অন থাকুক সমস্যা নেই। আচ্ছা, ফুটার এরিয়া কোনটা আমাদের? এই যে এই এরিয়াটা অ্যাবাউট দ্য ব্লগ, রিসেন্ট, কমেন্টস, পোস্ট, এটা হচ্ছে কি আমাদের এই যে কালো লেখা, এই যে কালো কালার থেকে এই কালো পর্যন্ত হচ্ছে আমাদের ফুটার এরিয়া। এখানে প্রথমে আছে ফুটারের মধ্যে লেআউট, আমাদের কয়টা কলাম হবে, এখানে কিছু ডিফল্ট কলাম দেওয়া আছে 5টা, 4টা, আবার একটা বড়, একটা ছোট, মাঝখানে একটা বড়, তারপর একটা মানে একটা ছোট, 2টা বড়, 3টা কলাম, তারপর হচ্ছে একটা বড়, মাঝখানে একটা ছোট, আবার একটা বড়। আচ্ছা, তো এখানে আমার যে পরিমাণ কলাম প্রয়োজন আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আমার এখানে যে 5টা প্রয়োজন, ম্যাক্সিমাম নেওয়া যাবে কয়টা? 5টা নেওয়া যাবে। আমার যে পরিমাণ যে সাইজের প্রয়োজন আমি এখান থেকে সিলেক্ট করে নেব। না, কাস্টম করা যায় না, এটা ফিক্সড। হ্যাঁ, এখানে 3টা কলাম, এটা হচ্ছে ফিক্সড। একটা প্লাগইন আছে ওইটাতে সর্বোচ্চ 6টা করা যায়, একটা প্লাগইন আছে ওটাতে 6টা করা যায়, 6টার বেশি কলাম করা যায় ফুটার। হ্যাঁ, 5টার বেশি প্রয়োজন না, তারপরে যদি প্রয়োজন একটা বাড়াইতে পারবেন আর কি, ম্যাক্সিমাম 6টা পর্যন্ত করতে হবে। এই যে এখানে দেওয়া হয়তো আছে, যেটা ছোট বড় করা আছে এখানে, যেমন 2525, এই দুটা কি বড় না ছোট? এই দুটা বড়, একটা ছোট, 15টা ছোট। যেমন 141412, এটা কি দুইটা অনেক ছোট, একটা অর্ধেক। এটার মানে হচ্ছে একটা কলাম হবে পুরোটা অর্ধেক, আর আরেকটা হবে কি 2 ভাগ। তারপরে যে 141214, এটা মানে কি মাঝখানে একটা বড়, মাঝখানে একটা অর্ধেক, তারপরে 2টা 2 ভাগে আলাদা আলাদা হবে। 1313, এটা তো বুঝতে পারছি, 3টা কলাম। 1323, 3 ভাগের 2 ভাগ আর 3 ভাগের 1 ভাগ। 2313, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ, উল্টা হয়েছে এটা আর কি। 12 হাফ হাফ, অর্ধেক অর্ধেক, আর 11 ফুল ওয়াই। এখানে আমার যেই লেআউট প্রয়োজন আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। স্টাইল, এখন এই লেআউটটা সিলেক্ট করলে আমার কন্টেন্ট আমি কোথায় অ্যাড করব,
তাহলে আমি লেআউট সেট করলাম। কন্টেন্ট হচ্ছে আমার অ্যাপারেন্স থেকে উইজেটের মধ্যে, দেখেন এখানে 1 থেকে 5 পর্যন্ত উইজেট এরিয়া সিলেক্ট করা ক্রিয়েট করা আছে। আমরা যে অ্যাপারেন্স থেকে উইজেটসে যাই, এখানে দেখেন যে ফুটার 1 2 3 4 5। হ্যাঁ, ভিডিও হচ্ছে। 5টা উইজেট এরিয়া আমার ক্রিয়েট করা আছে। আমার যেখানে যে কন্টেন্ট প্রয়োজন আমি সেখানে সেই কন্টেন্ট নিয়ে আসতে পারবো এই এরিয়াতে। দেন হচ্ছে স্টাইল। এখান থেকে কন্টেন্ট আমরা আরেকটা ক্লাস দেবো ফুটারে, কারণ আমরা থিম অপশন দেখতেছি। আমরা যখন করবো তখন একটা ক্লাস দেবো আলাদা ফুটার এবং হেডারের। এখান থেকে জাস্ট কন্টেন্ট এখানে নিয়ে ছেড়ে দিলে হবে। এছাড়া আমরা তো এর আগে উইজেট অ্যাড করছি না কত ক্লাসে, পাশাপাশি আমরা প্রথম সেকেন্ড ক্লাসে আমরা দেখছি আমরা ক্যালেন্ডার অ্যাড করলাম। এটা কিন্তু কাস্টমাইজ থেকেও অ্যাড করা যায়, কাস্টমাইজ থেকেও সরাসরি অ্যাড করা যায়। আচ্ছা, স্টাইল অ্যান্ড ফিক্সড কভার কন্টেন্ট, এটার অর্থ কি? অর্থাৎ আমার ফুটারটা ফিক্স থাকবে। আমরা এটা সিলেক্ট করি, ঢাকা থাকবে অর্থাৎ এটা ফিক্স থাকবে, এখান থেকে নড়বে না। থাকা অসুবিধা, আমার তো লগ ইন করা আছে। দেখেন ফুটারটা কেমন ফিক্সড হয়ে গেছে, ফুটার কিন্তু নড়তেছে না। উপরের কন্টেন্ট গুলো স্ক্রল হচ্ছে, বাট ফুটার ফিক্স থাকতেছে না, নিচে নামবে না। বাট এটা তো আমার সাইটের জন্য বেশি এটা সুবিধাজনক না, আমার কন্টেন্ট দেখা যাবে। এটা আমরা কখন ইউজ করতে পারি? ধরেন আমার শুধুমাত্র এই যে কপিরাইট এরিয়াটা আছে, এই এরিয়াটা নাই, শুধুমাত্র কপিরাইট এরিয়া আছে, এটা তখন আমি ইউজ করতে পারি। অনেকটা আমাদের স্টিকি হেডারের মতো। স্টিকি ফুটার, ফিক্সড ফুটার, স্টিকি আলাদা অপশন আছে এখানে। স্লাইডিং আন্ডার কন্টেন্ট, এটা দিলে হচ্ছে কন্টেন্টের স্লাইড হবে। কন্টেন্টের নিচে থাকে, স্লাইড হচ্ছে। বুঝতে পারছেন? স্টিকি টু বটম, ইফ কন্টেন্ট ইজ টু শর্ট, যদি কন্টেন্ট খুবই ছোট হয় তাহলে এটা স্টিকি বটমে থাকবে। স্টিকি এটা ওই যে ফিক্সড ইয়ার মতনই, বাট এটাতে তো কন্টেন্ট বেশি, এটা স্টিকি থাকবে কিনা, স্টিকি থাকছে না। কারণ কি? আমাদের কন্টেন্ট বেশি। যদি আমার শুধুমাত্র কপিরাইট এরিয়া থাকতো তাহলে এটা স্টিকি থাকতো, এখানে বলে দিচ্ছি। তারপর হচ্ছে হাই। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে হাইট ফুরা। হাইট ফুরা দিলে কি হবে? পুরা থাকবে, তাই না কথাই? আচ্ছা, কাজে বলেন যে 70 পিক্সেল আর 0, এখানে কি বোঝাচ্ছে? এই প্যাডিংটা মানে কোন পাশে কত বোঝাচ্ছে? 70 কত? আর যদি এরকম থাকতো, ফরাদ ভাই বলেন, যদি এরকম থাকতো, 3টা থাকলে তো বেরিয়ে গেটা না। 3টা থাকলে কি? প্রথমটা টপ, মাঝখানেটা মাঝখানে লেফট রাইট, আর শেষেরটা বটম। যদি 4টা থাকে তাহলে হচ্ছে ঘুরে কাটা। একটা থাকলে সব দিকে একই সেম পেতে। তাহলে এখানে 70 পিক্সেল আর 0 পিক্সেল, তাহলে হচ্ছে কি টপে বটমে কত আছে? 70, লেফট রাইটে 0 আছে। আমরা দেখি আমাদের টপ হচ্ছে এই যে এখানে, এটা এখানে বলছে 70 পিক্সেল, আর এই যে কন্টেন্টের উপর হচ্ছে 70 পিক্সেল, আর লেফট রাইটে 0 আছে, বাট এই কন্টেন্টের আলাদা একটা প্যাডিং আছে, সেটা ধরে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের একটা অ্যাডভান্স আমরা ইনস্টল করছি না, পেজ রুলার,
তাহলে কি করছেন? এই পেজ ব্রাউজার দিয়েও দেখা যায় প্যাডিং কতটুকু আছে। এই যেখানে আমি যদি ধরি এখানে দেখাচ্ছে 90, হয়তো বা সেকশনে আলাদা 20 পিক্সেল প্যাডিং আছে। এছাড়া আমরা ইনস্পেক্ট করেও দেখতে পারবো কত পিক্সেল প্যাডিং আছে। এটা হচ্ছে যে আমাদের পেজ রুলার নামে আমরা একটা অ্যাড অন আছে, আমাদের পেজ রুলার ফর গুগল ক্রোম, যে সার্চন চলে আসবে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পারবো কিভাবে ইনস্পেক্ট করি। আচ্ছা, হ্যাঁ হাইট যেটা। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা চাইলে ফুটারে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। ইমেজটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, পজিশন সিলেক্ট করতে পারবো, সাইজও সিলেক্ট করে দিতে পারবো। আর কল টু অ্যাকশন বাটন, এখানে আমরা কল টু অ্যাকশন একটা টেক্সট, এই যে বাই নাও দিলাম। আর কপিরাইট টেক্সট হচ্ছে যেটা যেখানে দেওয়া আছে 2019 মাই ব্লগ অলরেডি রিসিভ মাফিন গ্রুপটা আমরা বাদ দিয়ে দিব। দেখেন এটুকু দিয়ে কপি করে কপিরাইট এটা পেস্ট করলাম, দিয়ে আমরা সেভ চেঞ্জ দিই। দেখেন চলে আসছে না, এই যে ওই মাফিন গ্রুপটা চলে গেছে। আর এই যে বাই নাও অ্যাড করছি, দেখেন বাই নাও এই যে এখানে চলে আসছে, অ্যাকশন বারে চলে আসছে। বাই নাওটা আসে নাই, লাং লেখা লিখতে হবে, যেখানে পেস্ট করে দিতে হবে, যে এখানে কপিরাইটে এটা আমি পেস্ট করছি এখন। হ্যাঁ, ওইখানে আছে হচ্ছে এটা ডিফল্ট অপশন, আমি যদি কিছু না দিই অটোমেটিক ওটা চলে আসবে। কারণ আমরা যদি কোনো লোগো না দিই অটোমেটিক বিথিমের লোগো চলে আসে, ওটা হচ্ছে সিস্টেম করা ওইখানে। হ্যাঁ, ডিফল্ট কোনো চেঞ্জ করা যাবে না, দিলে আমরা ব্ল্যাঙ্ক থাকলে ওইটা চলে আসবে। আচ্ছা, তা হচ্ছে কপিরাইট অ্যান্ড সোশ্যাল বার, এটা থাকবে কিনা, কপিরাইট এই যে টেক্সটটা এটা থাকবে কিনা। আর সোশ্যাল বার, এখানে সোশ্যাল মেনু আসতো একটা, আমরা সোশ্যাল মেনু ক্রিয়েট করে নেই। সোশ্যাল মেনুর জন্য হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে সোশ্যাল নামে, থিম অপশনে। এই যে সোশ্যাল, যদি আমরা সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো অ্যাড করি তাহলে এখানে শো করবে সোশ্যালটা। আর আমি হ্যাশ লিঙ্ক দিয়ে দুইটাতে, স্কাইপে আর হোয়াটসঅ্যাপ আর ফেসবুক তিনটাতে দিই। তখন আমাদের হ্যাঁ হ্যাশ দিলাম, এখানে আমাদের প্রোফাইলের লিঙ্ক দিব, জাস্ট আমি হ্যাশ দিলাম এই যে আসার জন্য। না, আইকন বক্সে না, এটা তো হচ্ছে সোশ্যাল নামে। হ্যাঁ হ্যাঁ, কপিরাইট এরিয়াতে থাকবে সেটা। তো এখানে আবার সোশ্যাল মিডিয়া, সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া যায়। এছাড়া কাস্টম একটা লিঙ্ক ক্রিয়েট করা যায়। তো আমরা এখানে তো আবার দেখবই। তো ফুটারের কপিরাইট অ্যান্ড সোশ্যাল বার, এই যেটাই, এটা আমরা চাইলে সেন্টারে নিয়ে আসতে পারবো। আবার হাইড কপিরাইট সোশ্যাল বার যদি হাইড করে দিই তাহলে কি এটা চলে যাবে, এটা আর এই যেটা। হ্যাঁ, লিঙ্ক দিলে হবে। হেডারও থাকবে, বটমে থাকবে, হেডার এরিয়া তো এর হয়ে গেছে, এই যে দেখেন দুই জায়গায় থাকবে। এটা তো হাইড করা যায়, আমাদের আলাদা অপশন আছে হাইডের, হাইড করার অপশন আছে। আচ্ছা, তারপর সেটা আমরা সেন্টারে করতে পারবো, সেন্টার নামে আমার একটা অপশন আছে আলাদা, আর হাইড করে দিলে তো হাইড হয়ে যাবে, তাই না? এক্সট্রা আমাদের ব্যাক টু টপ বাটন, এই যে এই বাটনটা, এই যে নিচে আসলে এই যে এখানে ক্লিক করলে কোথায় চলে যায়, একদম উপরে চলে যায়, এটা হচ্ছে ব্যাক টু টপ বাটন।
যেটা ডিফল্ট ইন কপিরাইট এরিয়ার মধ্যে থাকে না, এটা একদম নিচে থাকে। এটা এই যে কপিরাইট এরিয়া হচ্ছে এটা, এই এরিয়াতে থাকে। এটা আমরা পজিশনও চেঞ্জ করতে পারবো, স্টিকি সবসময় স্টিকি হয়ে থাকবে, স্টিকি হেডারের মতন। আবার হচ্ছে স্টিকি অন স্ক্রল করলে সেটা স্টিকি দেখাবে, আর হাইড করে দিলে কী হবে, হাইড হয়ে যাবে, দেখা যাবে। পপ আপ কন্ট্যাক্ট ফর্মের শর্টকাট দিলে এখানে একটা পপ আপ কন্ট্যাক্ট ফর্ম আসবে আমাদের। যখন আমরা ফুটারে চলে যাব তখন একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। হ্যাঁ, এখানে শুধু শর্টকাটটা প্রেস করে দিতে হবে। আমরা কন্ট্যাক্ট ফর্ম, আমাদের আলাদা একটা ক্লাস আছে কন্ট্যাক্ট ফর্মের। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম আইকন কি হবে, আইকনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে। রেসপন্সিভে চলে যান সবাই। আচ্ছা, তো রেসপন্সিভ জিনিসটা কি বুঝি নাই? মূল্যায়ন না, এখানে রেসপন্সিভ অর্থ হচ্ছে আমার ডিভাইস অনুযায়ী আমার ডিজাইনটা রেসপন্স করে কিনা। হ্যাঁ, যেমন ডেস্কটপে সেটা যেরকম আসছে, আমার অন্য একটা ছোটো ডিভাইসে সেটা চেঞ্জ হচ্ছে কিনা, বা ওই অনুযায়ী ডিজাইনটা আসতেছে কিনা, তাই না? তো এটা যদি আমাদের অফ থাকে তাহলে কিন্তু আমার ডেস্কটপও যেরকম মোবাইলেও এরকম আসবে। এখন ডেস্কটপে আমার একটা ইমেজ বড় আছে, সেটা পুরোটা আসছে, বাট আমার মোবাইলেও যদি এরকম হয়, আমার পুরো ইমেজটাকে দেখা যাবে, কেটে যাবে। বাট আমার যে রেসপন্সিভ অন থাকে তাহলে ইমেজটা কম্প্রেস হয়ে ছোটো হয়ে যাবে, তাহলে ওইখানেও আমি ফুল ইমেজটা দেখতে পারবো। তো এখানে মোবাইল গ্রিডের ওয়াইড দেওয়া আছে যে কত পিক্সেল হইলে সেটা ওই ডিভাইসটাকে এই সাইড ডিটেক্ট করে নেবে যে এটা মোবাইল ডিভাইস। এখানে কত দেওয়া আছে, 480, অর্থাৎ 480-র কম যখন এই ডিভাইসটা হবে তখনই ধরে নেবে কি এটা মোবাইল, তখন কি সেটার ডিজাইনটা কি কম্প্রেস হয়ে যাবে। এখানে আমরা 480 থেকে ম্যাক্সিমাম দিতে পারবো কত, 700। তারপর হচ্ছে ডিক্রিজ ফন্ট, যেটা বললাম যে এটা যদি আমি অন করে দিই তাহলে আমার যখন আমি ডেস্কটপে আসি আমার ফন্টগুলো বড় বড় কোনো জায়গায়, বাট আমি যদি মোবাইলেও যদি বড় থাকে সেখানে কিন্তু খারাপ দেখা যাবে, কারণ কি আমার ডিসপ্লে ছোট। তাহলে আমি যদি এই অপশনটা অন করে দিই ডিক্রিজ ফন্ট, তাহলে মোবাইলে গেলে আমার ফন্টটা কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তখন ডিজাইনের সাথে সেটা ম্যাচ করবে। পিঞ্চ জুম, এটা থাকলে কি হবে, আমরা অনেক সাইটে এই যে হাত দিয়ে ধরে বড় করি না, বড় করলে কি জুম হয়, সেটা বড় করে দেখা যায়, এটাই হচ্ছে পিঞ্চ জুম। যদি এটা অফ থাকে আমার সাইট কিন্তু জুম হবে, যদি এটা অন থাকে তাহলে ওই যে এইভাবে জুম করা দেখা যাবে। বক্স টু ফুল ওয়াইড, ধরেন আমার যদি ডেস্কটপে আমি বক্স লেআউট নেই, বাট মোবাইলেও যদি বক্স থাকে তাহলে কি হবে, আমার মোবাইলে তো এমনিতেই আমার স্ক্রিন ছোট, কারণ যদি আমি বক্স নেই কিছু অংশ এমনি ছেড়ে দিচ্ছে, প্যাডিং হয়ে যাচ্ছে, যখন আমার মোবাইলে চলে যাবে তখন কি আরও ছোটো হয়ে যাবে, তখন আরও ছোটো দেখা যাবে। এই জন্য বলছি আমার যদি ডেস্কটপে বক্স থাকে আমি চাইলে আমার মোবাইলে সেটা ফুল ওয়াইড করতে পারি, অপশন যে বক্স টু ফুল ওয়াইড, যে আমার ডেস্কটপে বক্স বাট আমার মোবাইলে ফুল ওয়াইড। তারপর হচ্ছে সেকশন ব্যাকগ্রাউন্ড ইমেজ, শো অনলি ডেস্কটপ অনলি, শো অন ডেস্কটপ অনলি। এটা হচ্ছে আমরা সেকশনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো নেই সেই ইমেজগুলো ম্যাক্সিমামই থাকে কি কভার, তাই না, পুরোটা জুড়ে আসে। বাট এখানে তো আমার ইমেজের সাইজ অনেক বড় থাকে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো থাকে হচ্ছে 1920 পিক্সেলের, বাট আমার মোবাইলের স্ক্রিনটা এত বড় না, তাহলে সেখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজ শো করাই আমার ফুল ইমেজ কি দেখা যাবে, তাহলে এই জন্য কিন্তু আমার ওই অপশনটার প্রয়োজন, ইমেজটার প্রয়োজন। তাহলে এটা আমার সেকশনের ব্যাকগ্রাউন্ড শো করবে শুধুমাত্র কোথায়, ডেস্কটপে, আমার মোবাইলে শো করানোর প্রয়োজন নাই। তাহলে এই অপশনটা আমরা অন করে দিব। সেকশন প্যারালাক্স, মোবাইলে সাধারণত এমনিতে প্যারালাক্সটা বোঝা যায় না, অতটা ধরা যায় না, এই জন্য এখানে অপশন করে দিচ্ছে যে আমি চাইলে ডিসেবল করতে পারি মোবাইলে, আবার এনেবলও করতে পারি, কারণ সব প্যারালাক্সের অপশন মোবাইলে শো করে না, শুধু স্ক্রলিংটা বোঝা যায়, কারণ সেখানে তো মাউস নেই। অনেক ক্ষেত্রে মাউসের উপরে প্যারালাক্সের স্টাইল ডিপেন্ড করে, কারণ আমরা মোবাইলে যখন ইউজ করি তখন আমরা মাউস ইউজ করতেছি না, তো এই জন্য অনেক সময় কি আমাদের সেই ইফেক্টটা আমরা ঠিকমতো মোবাইলে দেখতে পাই, এই জন্য আমরা মোবাইলের ক্ষেত্রে সেটা অফ করে রাখাটাই ভালো। আচ্ছা, হ্যাঁ, র্যাপ মুভ আপ, কারণ আমাদের কিছু থিমে মুভ আপ অপশন দেওয়া আছে, যেমন
কিছু ডেমোর মধ্যে বিথিমের আমরা এজেন্সি 2 ডেমোটা যদি দেখি, দেখেন এই যে আর ইউ ইন্টারেস্টেড ইন, এই যে টেক্সটের যে এরিয়াটা, এটা কিন্তু এটা নিচের সেকশনের লেখাটা, এই এরিয়াটা, বাট এটা কিন্তু উপরে উঠে গেছে না, স্লাইডের মধ্যে ঢুকে গেছে। বাট আমরা যখন ডিপ নেই HTML-এ, আমার কিন্তু ওই এরিয়ার বাইরে যাওয়ার কথা না, তাই না? কোনো কন্টেন্ট আমি যে এরিয়া দিয়ে দিব সেটা বাইরে কি যাওয়ার কথা, বাট এটা বাইরে যেতে পারছে শুধুমাত্র যে মুভ আপ অপশনটা দিয়ে। এটা এখানে বলছে যে র্যাপ মুভ আপ, এটা মোবাইলে কি থাকবে, ডিসেবল অন ট্যাবলেট অ্যান্ড মোবাইল, মোবাইলে হাইড করে রাখা যাবে, অথবা ডিসেবল অন অনলি মোবাইল, মোবাইলে আমরা শুধুমাত্র হাইড করতে পারবো। আর যদি ডিফল্ট থাকে তাহলে কি হবে, শো হবে, মোবাইলেও শো হবে, ডেস্কটপেও শো হবে। আচ্ছা, তারপর হচ্ছে লোগো, আমরা চাইলে আমাদের মোবাইলের জন্য আলাদা লোগো সিলেক্ট করে দিতে পারি ডিফারেন্ট সাইজের। আচ্ছা, তারপর হচ্ছে মোবাইলের রেটিনার লোগো, রেটিনার লোগো কোথায় ইউজ করবো আমরা, এটা কিসের জন্য ইউজ করতে হয় আমাদের, আইফোনের জন্য। তো এখানে আমরা চাইলে আলাদা রেটিনার লোগো দিয়ে দিতে পারবো, বাট এখানেও কি সেম জিনিস, আমার জেনারেল লোগোর চেয়ে এটা কি হবে, দ্বিগুণ হবে সাইজ। স্টিকি হেডার লোগো সেম মোবাইলের জন্য, এখানেও আমি আলাদা লোগো সিলেক্ট করে দিতে পারি, রেটিনার লোগো সেম আলাদা সিলেক্ট করে দিতে পারি মোবাইলের জন্য সেটা। রেসপন্সিভের পুরো বিষয়গুলো কি সবাই ক্লিয়ার? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পার্ট, কারণ আপনার আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কি করতে হবে, রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের। হ্যাঁ, কারণ ম্যাক্সিমামই এখন ব্রাউজ করে কোথায়, মোবাইলের ট্যাবে। তারপর রেসপন্সিভের মধ্যে হেডার, যে ট্যাবলেট অপশন প্রথমে, যে আমি ট্যাবলেটের মধ্যে স্টিকি থাকবে কিনা, ট্যাবলেটে চাইলে আমরা স্টিকি হেডার রাখতে পারি, স্টিকিটা অন করে দিতে হবে। মোবাইল অপশন, ওই যে মিনিমাল যে স্পেসটা সেটা থাকবে কি থাকবে না, স্টিকি মোবাইলে থাকবে কি থাকবে না, এবং মোবাইলের হেডারটা কি ট্রান্সপারেন্ট হবে কিনা, হেডার সেকশনটা মোবাইলের ক্ষেত্রে, ডেস্কটপে না, কিন্তু শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে এটা। মিনিমালটা হচ্ছে যদি আমি মিনিমালটা অন করে দিই, আমার হেডারের পরও কিছু জায়গায় স্পেস ফাঁকা থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে হেডার লেআউট আমি সিলেক্ট করতে পারি এখান থেকে, যে আমার মোবাইলে কিরকম দেখা যাবে, যেমন লোগো বাম পাশে থাকবে কিনা, তারপরে ডান পাশে মেনু থাকবে কিনা। আর যে ডট ডট যেটা দেখা যাচ্ছে যে ঘরে দিলে হচ্ছে সোশ্যাল আইকন, ঠিক আছে, সোশ্যাল আইকন থাকবে কোন পাশে। এখানে আমার যে লেআউট প্রয়োজন সেটা আমি সিলেক্ট করে দেব। আচ্ছা, দেন হচ্ছে টপ বার আইকন, এই যে সোশ্যাল আইকনের কথা বলছি সেটা কোথায় থাকবে, অ্যালাইন, এখান থেকে আলাদাভাবে সেটা সিলেক্ট করা যায়, অ্যালাইন সেন্টার লেফট রাইট, আর হচ্ছে হাইড করে দিতে হবে। সোশ্যাল আইকন। আচ্ছা, মোবাইল ব্রেক পয়েন্ট, এটা তো হচ্ছে যে 1240 পিক্সেল পর্যন্ত ডিটেক্ট করে নেবে, সেটা হচ্ছে মোবাইলের মধ্যে আছে। এরপরে যখন চলে যাবে সেটা কি ডেস্কটপে চলে যাবে, যেটা আমি এখান থেকে কমাতে বাড়াতে পারবো। এখানে লিমিট দেওয়া আছে কত, 768 থেকে ম্যাক্সিমাম কত, 1240। এটা হচ্ছে মোবাইল ব্রেক পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে মেনুর জন্য। আর আমি চাইলে আমার মোবাইলের জন্য আলাদা কাস্টম মেনু ক্রিয়েট করতে পারি, যে আমার ডেস্কটপে একরকম মেনু দেখাবে, আমার মোবাইলে অন্যরকম মেনু দেখাবে। স্টাইল সাইড স্লাইড, অর্থাৎ কেটে দিলাম। এই যে এখন কি আমার মোবাইল ভার্সন চলে আসছে, এটা মনে হয় রেসপন্সিভ অপশন অন করা না।
সেটাতে রেসপন্সিভ অপশন অন করেন আমাদেরটা থেকে। আপনারা এটা ছোট করে দেখেন, ছোট করে দেখলে দেখবেন যে সাইডে একটা স্ক্রল বার তৈরি হবে আলাদা। যখন আমি আমার ব্রাউজারকে ছোট করে ফেলবো, দেখেন এই পাশে মোবাইল রেসপন্সিভ যে সাইড স্লাইড, যেটাই বলছে সাইড স্লাইড। হ্যাঁ হ্যাঁ সাইড স্লাইডটা কি আমরা বুঝতে পারছি না। আরেকটা হচ্ছে ক্লাসিক অপশন, ক্লাসিক অপশনটা আমরা নেই। এটার কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না, সেম অপশন। তারপর হচ্ছে সাইড স্লাইড ওয়াইড। আচ্ছা এটা হচ্ছে স্লাইড স্লাইডটা হচ্ছে যে এটা আপনাদের কি আমার মতন এরকম আসছে মনে হয়? সাইড স্লাইডের স্টাইলটা চেঞ্জ করতে হবে। এই যে এটা হচ্ছে সাইড স্লাইড, যে এটার এরিয়াটা কতটুকু হবে, এখানে দেওয়া আছে 250 পিক্সেল। এটা আমি কি বাড়াতে কমাতে পারবো যে এখান থেকে সাইড স্লাইড ওয়াইড। এই যে কালো অংশটা, হচ্ছে সাইড স্লাইড হাইড, অ্যাকশন বাটন হাইড করতে পারবো, আইকন হাইড করতে পারবো, সোশ্যাল আইকন হাইড করতে পারবো। এগুলো কোনগুলো? এই যে অ্যাকশন বাটন হচ্ছে বাই নাও বাটন, ঠিক আছে। আর সোশ্যাল আইকন কোনগুলো? এই যে এগুলো। কোনটা? এটা তো আমি ছোট করে দিছি ডিসপ্লে, আপনাদের আসে নাই? ব্রাউজার ছোট করেন আর এখান থেকে অপশন থেকে সাইড স্লাইড অন করে নিতে হবে। এই যে এই অপশনটা, এই যে সাইড স্টাইল সাইড স্লাইড, এটা অন করা। এটা আমি এখান থেকে এই আইকনগুলো অপশন থেকে হাইড করতে পারি। আচ্ছা মেনু বাটন, যে আমরা মেনুর একটা বাটন ক্লিক করতে পারি মেনু লিখে, এবং সেটা স্টিকি হয়ে থাকবে। মেনু স্টিকি অন করতে পারি আমরা মেনু বাটনটা। এই যে মেনু লেখা, মেনুতে ক্লিক করলে আমার কি মেনু ওপেন হয়ে যাচ্ছে। তখন হচ্ছে সাইডে কি ছিল? বার্গার মেনু ছিল। ওই যে 3টা দাগ, এটাকে বলা হয় বার্গার মেনু। বার্গারের 3টা বার থাকে না? প্রথমে রুটি থাকে, মাঝখানে কি থাকে? চিকেন থাকে, তারপরে আবার ঢাকা থাকে। এই জন্য এটার নাম হচ্ছে বার্গার। থ্রি ডট মেনু, আরেকটা হচ্ছে থ্রি ডট। দেন হচ্ছে এসইওতে যান সবাই।
এসিওর মধ্যে প্রথমে আছে গুগল অ্যানালিটিক্স। এটা হচ্ছে আমার এসিওর জন্য গুগলের ওয়েবসাইটে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হয়। এটা ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট এই অ্যানালিটিক্স ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আমাদের একটা কোড দিবে জাস্ট। এটা হচ্ছে এসিওর জন্য লাগবে, এটা করবে এসিও এক্সপার্টরা। বাট আমরা যারা ডেভেলপার আমাদের জাস্ট হচ্ছে ওই কোডটা পেস্ট করে দিতে হবে। দেন ফেসবুক পিক্সেল হচ্ছে যে আমরা যখন ফেসবুকে বুস্ট করি, তো ধরেন আমার ফেসবুক বুস্টিং থেকে আমার ইউজার যাবে আমার ওয়েবসাইটে। আমি এখানে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া, ওই যে বুস্টিংয়ের এখানে, তো এখানে ক্লিক করে কোথায় যাচ্ছে আমার ওয়েবসাইটে। এখন ওইটা তো আমার ট্র্যাক করতে হবে যে কী পরিমাণ ভিজিটর আমার ফেসবুক অ্যাড থেকে আমার ওয়েবসাইটে যাচ্ছে। তো এই জন্য অ্যাড ক্রিয়েট করার সময় ফেসবুক একটা কোড দেয়, সেটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল। তো ওই কোডটা হচ্ছে এখানে পেস্ট করে দিতে হয়। যদি কোডটা না থাকে তাহলে কিন্তু ট্র্যাক করা যাবে না যে কী পরিমাণ ভিজিটর অ্যাড থেকে গেছে, কী পরিমাণ ট্র্যাকিং হয়েছে, এটা ওই যে অ্যাডের মধ্যে দেখতে হবে। এটা বুস্টিংয়ের জন্য আর কি অপশন, বুস্টিংয়ের অপশন। বুস্টিংটা আমরাও দেখাবো একদিন আসলে। বুস্টিংয়ের জন্য হচ্ছে কার্ড লাগবে আমাদের, মাস্টার কার্ড আর ক্রেডিট কার্ড লাগবে। এছাড়া একটা কার্ড দিয়ে হয়তো ক্রেডিট কার্ড ছাড়াও, সেটা হচ্ছে আকুয়া ইপিএল এর, এটা এখন বন্ধ পাওয়া যায়। হ্যাঁ, খরচও কম ছিল, ইয়ারলি চার্জও ছিল। স্বাধীন কার্ড দিয়ে মনে হয় এটা মানে হিউজ ডিমান্ড সেটার, কারণ এটার মাত্র এটার চার্জ ছিল হচ্ছে 575 টাকা, আর কোনো ইয়ারলি চার্জ নেই। 5 বছরের মেয়াদ ছিল সেটা, কস্ট অনেক কম, এই জন্য এটার ডিমান্ড বেশি ছিল। হিউজ কার্ড সেল হয়েছে, এই জন্য এটা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। ব্যাংক এশিয়ার স্বাধীন, যেটা স্বাধীন দেওয়া হয় কিনা আমি বলতে পারি না। পিওনিয়ার কার্ড দেওয়া হয় না, পিওনিয়ার তো মাস্টার কার্ড, পিওনিয়ার দেওয়া হয় না। হ্যাঁ, যদি অনলাইন থেকে পারচেস করা, ইন্টারন্যাশনালি পারচেস করা গেলে হবে, তাহলে হওয়ার কথা। তবে আবার পিওনিয়ারের মাস্টার কার্ড দিয়ে অনলাইন থেকে পারচেস করা যাবে, আর পিওনিয়ারটা সাপোর্ট করে না। ফেসবুক বলতেছে ওরা ক্রেডিট কার্ড সাপোর্ট করে, যেমন স্বাধীন কার্ড হচ্ছে প্রিপেড কার্ড, ওটা কিন্তু ক্রেডিট কার্ড না। আমি যদিও ট্রাই করে দেখি না সাপোর্ট করে কিনা, বাট আমি অনেক মাস্টার কার্ড অ্যাপ্লাই করে দেখছি প্রিপেড কার্ড যেগুলো সাপোর্ট করে। ক্রেডিট মাস্টার কার্ড লাগবে, ক্রেডিট কার্ড লাগবে। বাট ওই একটা কার্ডে ছিল যেটা প্রিপেড কার্ড হইলেও সাপোর্ট করে। আমার কাছে আছে এখনো 2022 সাল পর্যন্ত মেয়াদ আসছে, চলা যাবে আর কি 22 সাল পর্যন্ত, তারপরে ক্রেডিট কার্ড। আচ্ছা, তারপর হচ্ছে গুগল রিমার্কিং, এটাও গুগলের একটা সার্ভিস। এটা হচ্ছে যে এসিও এক্সপার্টের কাছে সে ক্রিয়েট করে আমাদের জাস্ট কোডটা দিব, আমরা এখানে পেস্ট করে দিই। আচ্ছা, দেন হচ্ছে এসিও ফিল্ডস, ইউজ বিল্ট ইন ফিল্ডস। এটা কি? আমরা যদি কোনো পেজে যাই, দেখেন পেজের একদম নিচের দিকে এই যে এসইও টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড আর হচ্ছে ওপেন গ্রাফ ইমেজ, এটা হচ্ছে এসইওর অপশন। যে এসইও টাইটেল দেওয়া যায় আলাদা, ডেসক্রিপশন শুধুমাত্র এই পেজের জন্য, ডেসক্রিপশন, কিওয়ার্ড আর ওপেন গ্রাফ ইমেজটা হচ্ছে আপনারা যদি কেউ এই প্রথম আলোর কোনো লিঙ্ক আপনার পেজে শেয়ার করে থাকেন, তাহলে দেখবেন এখানে একটা ডিফল্ট একটা ইমেজ আসে, যে 70 লক্ষেরও বেশি পাঠক একটা ইমেজ আসে না, ওইটাই হচ্ছে ওপেন গ্রাফ ইমেজ। আপনারা যদি প্র্যাকটিক্যাল দেখাই, ওদের কাস্টম ফ্রেমওয়ার্কে মানে পিএইচপি দিয়ে করা, তো ডেভেলপার সবসময় থাকেই।
এই লিঙ্কটা যদি আমার ফেসবুকে আমি পেস্ট করি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ করা যাবে। আচ্ছা, একটা পুরো স্মেল আসতেছে আবার। বোঝা যায় আমার প্রবলেম নিউট্রাল লাইন এই যে রোজ 76 লাখ পাঠকের সাথে এই যে ইমেজটা যে ছোট, এটা হচ্ছে ওপেন গ্রাফ ইমেজ। এই যে রোজ 76 লাখ পাঠকের সঙ্গে, এটা হচ্ছে ওপেন গ্রাফ ইমেজ। কারণ আপনার ওয়েবসাইট আপনি এরকম একটা দিয়ে দিবেন যে আপনার ওয়েবসাইটে কোনো লিঙ্ক কেউ ফেসবুকে পাবলিশ করলেই ওই ইমেজটা দেখা যাবে, ডিফল্ট ইমেজ। ঠিক আছে, তো এই অপশনটা কি, ইউজ বিল্ট ইন ফিল্ডস। এই যে আমার পেজের যে অপশনটা, যদি আমি এটা হাইড করে দেই, অফ করে দিই, তাহলে যে এই অপশনটা চলে যাবে পেজ থেকে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ এই ফিল্ডের জন্য না, এটা যদি অফ করে দিই পেজের মধ্যে অপশন পাবো না আমরা, না, কারণ এটা আমাদের পেজে অপশন দরকার। যদিও আমরা এসইওর জন্য আলাদা একটা প্লাগইন দেখবো ইউজড এসইও নামে, কিন্তু যদি কখন আমরা এটা ইউজ করি, কারণ আমাদের এক এক পেজে এক এক রকম কন্টেন্ট থাকবে, সেটা কিওয়ার্ড আলাদা থাকবে, ডিসক্রিপশন আলাদা থাকবে, তার মানে কিন্তু পেজের মধ্যে কন্টেন্ট আলাদা লাগবে, এসইওর অপশন লাগবে আলাদা। যদিও এইগুলো আমাদের এসইও এক্সপার্ট প্রোভাইড করবে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে। তো এখানে বলছে যে মেটা ডেসক্রিপশন জাস্ট অ্যানাদার সাইট, এটা এখান থেকে চেঞ্জ করা যায়, তাতে এখানে থাকবে না। মেটা ডেসক্রিপশনটা কোথায় শো করে, আমরা যদি লিঙ্কের নিচে থাকে, মেটা ডেসক্রিপশন দেখে একজন ইউজার সাধারণত ওয়েবসাইটে ঢুকে যে লিঙ্কের নিচে যে টেক্সটটা, এই যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। বুঝতে পারছেন সবাই? এটাও আমাদের এসইও প্রোভাইড করে, বাট আমাদের নিজেদেরও তো সাইট থাকবে, তখন আমরা এটা খেয়াল রাখবো। হ্যাঁ, মেটা ডেসক্রিপশনটা অনেক ভালো হইতে হবে, এবং এটা প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা করা যায়। এই যে এখান থেকে এসইওর অপশন থেকে এই যে ডেসক্রিপশন। আচ্ছা, মেটা কিওয়ার্ড। আচ্ছা, এই যে এখানে যদি আমরা কোনো কিছু দিয়ে, এটা কাজ করবে কোথায়, গ্লোবাল, অর্থাৎ সব পেজের জন্য, আর এটা শুধুমাত্র এই পেজের জন্য, সিঙ্গেল পেজ, আলাদা আলাদা। ওপেন গ্রাফটা এই যেটা, হ্যাঁ এটা হচ্ছে যে প্রথম আলো ওরা এখানে মেটা ডেসক্রিপশনে দিয়ে দিছে যে অনলাইন লেটেস্ট বাংলা নিউজ আর্টিকেল, স্পোর্টস, ক্রাইম, এন্টারটেনমেন্ট, মানে ক্যাটাগরিগুলো দিছে, দিয়ে বলে দিছে যেটা মানে এই ক্যাটাগরির নিউজগুলো এখানে পাওয়া যাবে। এবং এই যে এটা আসছে, এটা কিন্তু এটা কোনোভাবে এটা করা যায়, এটা হচ্ছে গুগল নিচে সিলেক্ট করে দেয়।
যখন কোনো একটা ওয়েবসাইট অনেক বেশি ব্রাউজ হয় তখন হচ্ছে গুগলে এরকম শর্টিংগুলো করে, যে এখানে অ্যাঙ্কর লিঙ্কগুলো এভাবে সাজায় দেয় ওরা। তো এসইও তো হিউজ কাজ, মানে একটা সাইটের এসইও করতে কমপক্ষে 3 থেকে 4 মাস লাগে। ঠিক আছে, তো এসইও 2টা পার্ট, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। আমরা অন পেজ এসইওটা দেখব। ঠিক আছে, আচ্ছা এই ওপেন গ্রাফ ইমেজ এখানে যদি দিই এটা কি গ্লোবাল অপশন, অর্থাৎ সব পেজের জন্য কাজ করবে। আর যদি আমি কোনো সিঙ্গেল পেজে দেই শুধুমাত্র ওই পেজের লিঙ্ক শেয়ার করলে সেটা দেখাবে। সাইটের জন্য এটা কাজ করবে। হ্যাঁ, ফুল সাইটের জন্য এটা কাজ করবে। আর এখানে যেটা দেবো শুধুমাত্র এই পেজের জন্য সেটা কাজ করবে, আর এরপরে যদি আপনি কিসের জন্য পোস্টের জন্য পোস্টের জন্য। আচ্ছা স্কিমা টাইপ এটাও এসইওর একটা পার্ট, এটা HTML ট্যাগের মধ্যে থাকে, যে এটাও আমাদের অন করে দিতে হবে, অথবা এটা কোডিং দিয়ে করতে হয় ভিতরে গিয়ে। আমাদের কোডিং দিয়ে তো আমরা ভিতরে যেতে পারবো না, সেক্ষেত্রে আমরা এই যেটা অন করে দিই। স্কিমাটা হচ্ছে এসইওর একটা ট্যাগ। অবশ্যই লাগে। যদি কেউ সার্চ দেয় বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন ঢাকা, চলে আসবে ফাহিমের ওয়েবসাইট, এটা আসবে এসইও দিয়ে, সাইট দিয়ে আসবে না। আমি অনেক ভালো একটা ওয়েবসাইট করছি, আসবে না, এটা আসবে কি দিয়ে? এসইও দিয়ে আসবে। ঠিক আছে, কারণ আমাদের এসইও অবশ্যই ভালোভাবে শিখতে হবে, কারণ মার্কেট প্লেসগুলো এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে না। আপওয়ার্ক চলে গেছে, ফাইবারও অনেক কঠিন হয়ে গেছে, আস্তে আস্তে আপওয়ার্কে বলে ফাইবারও বলে দিবে আমরা বাংলাদেশ থেকে কাউকে নিব না। তো এরকম আস্তে আস্তে সবগুলো মার্কেট প্লেসে কিন্তু আস্তে আস্তে হার্ড হবে। তো তখন আমরা কীভাবে ক্লায়েন্ট পাবো? এসির মধ্যে আমার ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট আসবে। তখন আমাদের যে পোর্টফোলিও থাকবে, আমাদের যে নিজস্ব ওয়েবসাইট থাকবে, ব্লগ থাকবে, সেখান থেকে আমাদের ক্লায়েন্ট আসবে। ঠিক আছে, একটা ছেলের প্রোফাইল দেখাবো, সে শুধুমাত্র তার ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে, সে মাসে প্রায় $3000 আর্ন করে। তো সবগুলো ক্লায়েন্ট আসে তার ওয়েবসাইটের মাধ্যমে। বাংলাদেশের ছেলে, হ্যাঁ, সে এসএসসিও পাস করে না। হ্যাঁ, সুন্দর করে লিখে দিয়েছে যে ড্রপ আউট, এসএসসি পর্যন্ত সে যেতে পারে নাই। ফাহিমের মতন যে একটা ভিডিও দেখছিলাম না আমরা, ফাহিমের ভিডিও কিন্তু গুগল ফাইবার নিজেদের পেজে পাবলিশ করছে। দেখছেন কি সবাই? আপনাদের গ্রুপে মনে দিচ্ছি ভিডিওটা, কি সবাই দেখছেন? ভাই দেখছেন? দেখেন নাই? না না, আগেরটা না, এটা তো আবার নতুন করছে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা দেখছি, যেটা লাস্টে যেটা ওইটা নতুনটা, ওইটা একদম মানে ফাইবার টিম এসে ওদের ভিডিও করে নিয়ে গেছে, পরে হচ্ছে ওদের পেজে পাবলিশ করছে। সেটা ফাইবার সাধারণত বেশিরভাগ পাবলিশ করে যারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ফ্রিল্যান্সিং করে তাদের স্টোরিগুলা, আর যারা যেরকম ফিজিক্যাল ডিজেবল যারা কাজ করে তাদের স্টোরি। আর বাকি করবে যদি হিউজ আর্ন হয়। ফাইবার তো হচ্ছে ইসরায়েলি কোম্পানি। তবে আমরা হয়তো আমাদের একটা নেগেটিভ ধারণা আছে ইসরায়েল ওরা ইহুদি ওরা কিরকম। আমি কিন্তু প্রায় 3-4টা ক্লায়েন্টের সাথে কাজ করছি ইসরায়েল, ওরা কিন্তু এমনিতে মানুষ হিসেবে খারাপ না, মানে এমনিতে নৈতিক দিক দিয়ে ওরা খারাপ না, ভালো। হয়তো কিছু মানুষ খারাপ আছে এখানে, বাংলাদেশে অনেক মানুষ খারাপ না, বাংলাদেশ খারাপ, কিন্তু ওরা এমনিতে খারাপ অনেক ভালো। বাংলাদেশ তো আর খারাপ না। আচ্ছা, দেন হচ্ছে আমরা সোশ্যালে চলে যাই। এই অপশনগুলো কি সবাই বাসায় দেখতেছেন, ঘাটতেছেন? কিছু কিছু জিনিস এখন আপনি দেখতে পাবেন না, কারণ হচ্ছে আমরা এখন ওই ডেমোগুলো করি নাই, আমরা এখন প্র্যাকটিক্যালে জানি, বিল্ডারে যাই না, এই জন্য এগুলো আগে যেমন হার্ডলি হোমওয়ার্ক করতাম এবং হার্ডলি সিম্পলি ভিডিও দেখতেছি, ট্রাই করতেছি, অপশনগুলো ঘাটাঘাটি করতে হবে এখন। আচ্ছা, সোশ্যালে চলে যান। সোশ্যালের মধ্যে আমরা একটু আগে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো
প্রোফাইলের লিঙ্কগুলো হচ্ছে আমার এখানে দিয়ে দিতে হবে, তাহলে আমার ওয়েবসাইটে সেটা শো হবে, এছাড়া কিন্তু সেটা শো করবে না। আমরা যেই মিডিয়ার প্রোফাইল লিঙ্ক দিব সেটাই শো করবে, অন্যগুলো শো করবে না। হ্যাঁ, কাস্টম যদি কোনো থাকে যেটা এখনো লিস্টেড হয় নাই, আমরা যদি চাই সেটাও এখানে নিয়ে আসতে পারবো, কারণ আইকন এখান থেকে সিলেক্ট করতে পারবো, আর সেটা একটাই দেওয়া যাবে। আরএসএস হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের কোনো কন্টেন্ট আমার ওয়েবসাইটে পাবলিশ করা, রেফার করা। কারণ আমি আরএসএস এর মাধ্যমে প্রথম আলোর একটা নিউজ আমার ওয়েবসাইটে শো করাতে পারবো, আবার আমার ওয়েবসাইটে আমি আরএসএস রাখি, এটা অন করে দিতে হবে। হ্যাঁ, অন করে দিলে আরএসএস আইকন শো করবে। কাস্টম লিঙ্ক, কাস্টম লিঙ্কটা হচ্ছে আমার এখন যদি কোনো নতুন সোশ্যাল মিডিয়া আসে সেটা এখনো এখানে লিস্টেড হয় নাই, সেখানে এখানে আমি যে কোনো একটা আইকন দিয়ে ওই মিডিয়ার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিব, আর টাইটেলটা এখানে দিয়ে দিব যে কোন সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, বা নিজের যদি কোনো অন্য ব্লগ থাকে, আমার নিজের ব্লগ, সে ব্লগের লিঙ্কটা এখানে দিতে পারবো। ওকে, দেন আছে এডিশনাল প্লাগইন, এডিশনাল অ্যাড-অনস অ্যান্ড প্লাগইনস। এটার মধ্যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 এর এরর বক্স, সিম্পল এক্স আইকন, হচ্ছে ফুল এরর মেসেজ বিলো ফিল। এটা কি? আমাদের যদি আমরা কন্ট্যাক্ট পেজে যাই, এখানে একটা আমাদের কন্ট্যাক্ট ফর্ম আছে, তাই না? তো এখানে যদি আমি কোনো কিছু না দিয়ে সেন্ড মেসেজ দেই, কি আসতেছে? ক্রস আসতেছে। আর যদি আমরা ফুল ইরোর দেই, তাহলে ইরোরটা কি ইরোর সেটা এখানে শো করবে। বলে দিচ্ছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আই কি আসছিল শুধু ক্রস, আর এখানে ডিটেলসে চলে আসছে। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে প্যারালাক্স প্লাগইন, একটা ডিফল্ট প্লাগইন ইনস্টল করা আছে বিথিমের সাথে প্যারালাক্সের, যেটা ট্রান্সলেট 3D এনলাক্স ইন সাফারি। এটা সাফারির জন্য আলাদা কাজ করে, এনলাক্স আর হচ্ছে স্টেলার ওল্ড, 4টা প্লাগইনের অপশন আছে প্যারালাক্সের জন্য। আবার আমরা ইউজ করবো হচ্ছে ট্রান্সলেট 3Dটা, এটা হচ্ছে লেটেস্টটা। প্যারালাক্স আমরা সিটিটা করেছি না? এই যে নিচে আমাদের একটা ইমেজ ফিক্সড আছে, এটাও প্যারালাক্স। ইমেজটা নড়তেছে না, বাট আমার কন্টেন্ট নড়তেছে, তাই না? এটাও প্যারালাক্স। এই যে এখানে আরেকটা আছে, এটাও প্যারালাক্স। ওকে, তাহলে হচ্ছে লাইট বক্স অপশন। লাইট বক্স হচ্ছে ব্লগে যাই, এই যে দেখেন এখানে একটা আইকন আছে, তাই না? প্লে আইকন, এখানে ক্লিক করলে একটা বক্স ওপেন হচ্ছে, এটাই হচ্ছে লাইট বক্স। তো এটা চাইলে আমরা কি এখান থেকে ডিসেবল করতে পারি, ডিসেবল অন মোবাইল হলে শুধু মোবাইলে ডিসেবল করতে পারি। শো ইমেজ অল্টার টেক্সট,
অ্যাজ ক্যাপশন ফর লাইট বক্স ইমেজ। আরেকটা আমাদের ব্লগের মধ্যে লাইট বক্স দেখা যায়। আমরা যদি ব্লগের কোনো একটা ইমেজে এই যে সার্চের মতো যে আইকন, এখানে ক্লিক করি, দেখেন ইমেজটা বড় হয়ে আসতেছে। এখানে ভিডিওটা কি বলে? এখানে যদি ভিডিও থাকতো বুঝতে গেলে ভিডিও আসতো, পোস্টের মধ্যে যেটা থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে গ্যালারি শর্টকাট ডিসেবল। আমরা যদি কোনো গ্যালারি প্লাগ ইন অ্যাড করি, যে ডিসেবল থিম গ্যালারি শর্টকাট অফ, আমাদের গ্যালারির নামে একটা অ্যাড অন আছে, যদি আমরা সেটা অফ করে দিতে চাই শর্টকাট এখান থেকে অফ করে দিতে পারবো। ঠিক আছে, এটা আমরা যখন পেজ বিল্ডার দেখবো, আমরা যখন গ্যালারি অ্যাড অনটা নিব পেজ বিল্ডারে, তখন গ্যালারি ক্রিয়েট করার পর একটা শর্টকাট ক্রিয়েট হবে, সেই শর্টকাটটা আমাদের পেজ করতে হয়। আমরা যদি না চাই যে আমাদের শর্টকাট ক্রিয়েট হবে না, শুধুমাত্র আমি যেখানে গ্যালারি নিব শুধুমাত্র সেখানেই শো করবে, অন্য কোনো জায়গায় শো করবে না, সেটা অন্য কোথাও আমি নিতে পারবো না, অন্য কোনো পেজে নিতে পারবো না, তখন হচ্ছে এটা অন করে দিতে হবে। পরবর্তীতে আমি কপি করতে পারবো শর্টকাট। যদি অফ থাকে তাহলে আমি কপি করতে পারবো, অন্য জায়গায় ইউজ করতে পারবো। যদি এটা অন থাকে তাহলে করা যাবে। কপি হবে না, কপি হবে না, শর্টকাটই তৈরি হবে, শর্টকাটই হবে না। শর্টকাট যদি তৈরি হয় তাহলে এটা পরবর্তীতে অন্য যে কোনো জায়গায় ইউজ করা যাবে সেটা। প্রিমিয়াম প্লাগইনস, আমাদের এই থিমের সাথে বান্ডেল কিছু প্লাগইন থাকে প্রিমিয়াম। একটা হচ্ছে রেভুলেশন স্লাইডার, লেয়ার স্লাইডার, আর হচ্ছে ভিজুয়াল কম্পোজার। তো এই তিনটা প্লাগইন হচ্ছে বান্ডেল উইথ এ থিম, অর্থাৎ আমাদের এই বি থিমের সাথে বান্ডেল করা আছে, সেটা আমাদের কিনতে হয় না। মাফিন ডিলার সাথে থিমের বিল্ডার, তো নিজস্ব বিল্ডার, নিজস্ব বি থিমের সেটা ফিক্স করা। তো এটা চাইলে আমরা আমাদের রেগুলেশন স্লাইডার কিনতে পারি, যে আই হ্যাভ পারচেসড অ্যান এক্সট্রা লাইসেন্স অন কোড ট্রেনিয়ান। যদি কোড ট্রেনিয়ান আমরা কিনে থাকি, এটা সিলেক্ট করে দিলে সেভ চেঞ্জ দিলে যেটা হবে, তখন হচ্ছে আমার কাছে পারচেস করতে হবে। এছাড়া কিন্তু তখন স্লাইডার অপশন ইউজ করা যাবে না। আর যদি থিমের বান্ডেল করা থাকে, আমি প্লাগইনটা ইউজ করতে পারবো, বাট ওই প্লাগইনের কোনো ডেমো ইনস্টল করতে পারবো না, বা কোনো টেমপ্লেট ইনস্টল করতে পারবো না। আমি নিজে ইউজ করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, বাট কোনো টেমপ্লেট ইনস্টল করতে পারবো না। কিনে নিলে টেমপ্লেট ইউজ করা যায়। বান্ডেলের সুযোগ না, কিন্তু হিউজ ওরা ইউজ করতেছে, একটা কিনছে প্রত্যেকটা থিমের সাথে সাথে দিয়ে দিতেছে। তো এত যদি দিত তাহলে তো ওদের সেল হবে, ওদেরটা। ওরা তো এক্সটেন্ড একটা লাইসেন্স দিচ্ছে, ওরা হয়তো ধরেন $1000 দিয়ে, এরকম যে আমরা আনলিমিটেড ইউজ করবো। কিন্তু ওদের যেটা দিচ্ছে না, ওদের হ্যাঁ ইউজের সময় সেম অপরচুনিটি পাওয়া যাবে, বাট কোনো ডেমো বা টেমপ্লেট ইউজ করা যাবে। ওকে, আজকে কি এ পর্যন্তই থাকবে? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি অপশনগুলো দেখবো, আর উপর থেকে যে অপশনগুলো প্রবলেম থাকবে সেগুলো আমরা সলভ করবো। কালারটা আপনারা নিজেরা দেখবেন। কালারের মধ্যে একদম ইজি অপশন, প্রত্যেকটা অপশনের কালার চেঞ্জ করার জন্য। হেডার, মেনু, অ্যাকশন, কন্টেন্ট, ফুটার, এগুলো চেঞ্জ করলে এগুলো ইফেক্ট দেখতে পাবেন এখনই। চেঞ্জ করলে কোন জায়গায় কি চেঞ্জ হচ্ছে এখনই দেখতে পাবেন, এটা নিজেরা দেখবেন। ফর্মটা হচ্ছে যে আমরা যে কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করতেছি সেটার অপশন। এটা হচ্ছে যে গ্লোবাল অপশন, জেনারেল যে কালার অপশন। আচ্ছা, এটা আমরা আবার ইয়ে করবো, তারপর আমরা নিজেরাও ঘাটবেন এটা কালারটা। থিম স্ক্রিনে আমরা এখানে নির্দিষ্ট একটা কালার দিতে পারবো, যেখানে কোনো কালার অ্যাপ্লাই করবো না সেখানে থিমের স্ক্রিনের ডিফল্ট কালার চলে আসবে। আচ্ছা, লাইট বক্সের দুইটা অপশন, একটা হচ্ছে এই যে এখানে আমরা ব্লগ এবং যদি পোর্টফোলিও বা ক্লায়েন্ট অ্যাড করি, এই যে এখানে ক্লিক করলে যেটা হচ্ছে লাইট বক্স চলে আসতেছে। এছাড়া আমাদের অ্যাড অন আছে একটা লাইট বক্সে, এই অ্যাড অন দিয়ে আসতে হচ্ছে যে এখানে, যেটা আমি আলাদা দেখালাম। হ্যাঁ, এই যে এখান থেকে। বাট এখানেও যদি আমার ব্লগের মধ্যে এখানে ভিডিও দেওয়া থাকতো তাহলে কিন্তু ভিডিও এখানেই আসতো, এখানেও আসতো। না, অ্যাডভান্স না। আমি যদি ব্লগে যদি আমি আমার ফিচার ওইখানে যদি আমি ভিডিও নিই তাহলে ভিডিও আসবে, ইমেজ আসবে বক্সের জন্য। ইয়াটা সবাই নিয়ে যাবেন এখান থেকে।
ভিডিওটা, মানে এটা বেশি